আসসালামু আলাইকুম, আমি মহসিন সরকার। আজকে তোমাদের নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তি অধ্যায় থেকে আমি আলোচনা করব। তোমরা একটু খাতায় এগুলো নোট করবে এবং এগুলো পরে আমি ঠিক তোমাদের যে কপি বুকটা রয়েছে সেই কপি বুকে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। আমি পরবর্তীকালে এগুলো দেখে সাইন করব। তোমাদের প্রত্যেক বন্ধুদেরকে তোমরা জানিয়ে দেবে অবশ্যই, তারা যেন প্র্যাকটিস করে এবং আমাকে যেন পরবর্তীকালে দেখায়। আচ্ছা, প্রথমে শুরু করতে দেখো আলোচ্য বিষয়গুলোর মধ্যে কী কী রয়েছে তোমরা একটু নোট করে লিখে নেবে কপি বুকে। এবার দেখো সরাসরি আমরা চলে যাবো কার্য। কার্য কাকে বলে? কার্য বা ওয়ার্ক। ঠিক আছে, দেখো আমরা সাধারণত আমরা দৈনন্দিন জীবনে যে কাজ করি, যেমন টিভি দেখি, পড়ছি, খেলাধুলা করছি বা কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, সবগুলোই আমরা বলি আমি কাজ করছি। আমি পেপার পড়ছি, তো মাকে বলি, মা যদি কোনো কাজ ডাকে কাজে, বলি মা আমি কাজ করছি, আমি যাবো না। মানে বলে দিলে এটা একটা কাজ। পেপার পড়াটা একটা কাজ, বই পড়াটা কাজ, সিনেমা দেখা একটা কাজ, বা তুমি খেলছো একটা কাজ। তো এগুলো কিন্তু সবগুলো আমাদের দৃষ্টিভঙ্গিতে কাজ হলেও বাস্তবে বিজ্ঞানের ভিত্তিতে কিন্তু কাজ নয়। তাহলে তুমি প্রশ্ন করতো তাহলে কিভাবে বিজ্ঞানের ভিত্তিতে কাজ কোনটাকে বলবো মাস্টার? হ্যাঁ, কাজ সেটাকে বলবো যে কোনো একটা বস্তুকে যদি আমি কি করি, বাহ্যিক কোনো বল প্রয়োগ করি, ওই বস্তুটা যদি কি হয় তার একটা প্রাথমিক অবস্থান থেকে যদি কি হয় সরে যায় বা স্থান পরিবর্তন করে, তবেই বিজ্ঞানের ভাষায় বলা হবে তুমি কাজ করলে বা আমি কাজ করলাম। তাহলে কি করলাম? বাইরে থেকে বল প্রয়োগ করলাম কোনো বস্তুর ওপর, ওই বস্তুটা কি হবে? সরণ হবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করবে, অবস্থান পরিবর্তন করবে। এই যে বিষয়টা, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ওয়ার্ক বা কাজ। ফর এক্সাম্পল, উই ক্যান রাইট, একটা বস্তু ধরো এ পজিশনে রয়েছে, এ অবস্থানে রয়েছে, আমি ওই বস্তুর কোনো একটা বিন্দুতে কি করলাম? বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম ওই বস্তুটির ওপর। বস্তুটি কী হবে? তাহলে বল প্রয়োগ করলে বস্তুটি কী হবে? সোজা চলে যাবে। যেমন ধরো এই 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 ইয়েটার উপর যদি আমি বল প্রয়োগ করি, এটার উপর বাইরে থেকে বল প্রয়োগ করছি, তাহলে কী হবে? বস্তুটা সরে যাবে, এদিকে সরে যাবে। ঠিক আছে, তো বস্তুটা ধরো মনে করো এই অবস্থানে চলে আসলো, বি অবস্থানে আসলো। এই অবস্থান থেকে এই যে বি অবস্থান রয়েছে, দেখো এইটুকু মধ্যবর্তী দূরত্ব কত ধরলাম? এস। তাহলে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে কার্য, ব্র্যাকেটে ডব্লু, কারণ কার্য ইংরেজি ওয়ার্ক থেকে আমরা ডব্লু লিখি, তাহলে কার্য সমান কি লেখা আছে? বল ব্র্যাকেটে এফ ডট সরণ ব্র্যাকেট এস। অবশ্যই এগুলোর মাথায় তোমরা তীর চিহ্ন দেবে। কেন তীর চিহ্ন দেবো বলছি, কারণ বল এবং সরণ কিন্তু ভেক্টর রাশি, কারণ বল এবং সরণ নির্দিষ্ট মান আছে, ওই মুখ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এই দুটো ভেক্টর রাশি গুণ করে যেটা আমি পাই বা কার্য পাবো, ঠিক আছে, কিন্তু কার্য কিন্তু একটা স্কয়ার রাশি। তাহলে এই দুটো কিন্তু, এটা ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা কিন্তু স্কেলার রাশি। তোমরা জানো স্কেলার রাশি কাকে বলে? শুধু মান রয়েছে, কোনো দিক বা অভিমুখ নেই, তাকে বলে স্কেলার রাশি। হয়ে গেল। এবার দেখো একটা মজার বিষয় যে যদি এখানে দেখো প্রযুক্ত বল এবং সরণ উভয় কিন্তু কি হয়েছে? সমান্তরালভাবে হয়েছে। যে অভিমুখে বল প্রয়োগ করেছে সেই অভিমুখে সরণ হয়েছে, কিন্তু দুটো কিন্তু প্যারালালভাবে সমান্তরালভাবে হয়েছে। যদি এমন না হয়, যদি একটু অন্যরকম হয়, ধরো যে আমি বল প্রয়োগ করলাম এই অভিমুখে, বস্তুটার আমি বল প্রয়োগ করলাম, বস্তুটিকে এই অভিমুখে বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। ঠিক আছে, এই অভিমুখে বল প্রয়োগ করলাম, আর বস্তুটির সরণ কি হলো? ওই অভিমুখে না হয়ে বস্তুটির সরণ এই বরাবর হলো। বুঝতে পারছো? সরণ হলো এই অভিমুখে। তাহলে দেখো দেখি, প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন হয়েছে না? এখানে অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে না? এই সেই কোণটা মনে করলাম এই কোণের মান হচ্ছে থিটা। ঠিক আছে, তো তখন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে লিখতে হবে আমাকে, সেক্ষেত্রে আমি কার্য কি পাবো? ডব্লিউ সমান লিখতে হবে এফ কস থিটা ইন্টু এস। অর্থাৎ বলের
কৌণিক উপাংশটা নিতে হবে এখানে, বুঝতে পারলে? এই অবশ্যই এখানে ভেক্টর চিহ্ন থাকবে, বলের কৌণিক উপাংশটা নিতে হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার cos থিটাটা বুঝলাম না, কেমন করে কি আসলো? একটুখানি দেখো, মনে করো আমি এই জিনিসটাকে একটু বাড়াইয়া দিলাম, ঠিক আছে, মানে বাড়িয়ে দিলাম, তাহলে বাড়িয়ে দিলে কি হবে দেখো, এটা বলের ওই মুখ, আমি এখান থেকে কোন একটা বিন্দু থেকে আমি কি করলাম, এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম, হলো? তাহলে লম্ব অঙ্কন করে তুমি একটু কল্পনা করো তো, পুরোটা একটা সমকোণী ত্রিভুজ হলো না একটা? এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, দেখো এরকম হলো, এটা আমার 90 ডিগ্রি, এটা থিটা ধরলাম, এটা কিছু একটা হবে সূক্ষ্মকোণের মধ্যে, এটা নাম দিলাম এ বি সি। তো দেখো, যদি এটা আমার বলের উপাংশ হয়, মানে এফ, এটা যদি আমার সরণ হয় এস, তাহলে আমি সেটাকে কীভাবে লিখতে পারি? সেটাকে বলের কৌণিক উপাংশ হিসেবে লেখা যায়। অর্থাৎ তোমার এটা হচ্ছে তোমার অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তো এই যে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, এই দুটোর অনুপাতটা হবে, ভূমি হচ্ছে বিসি বাই এবি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এই যে অনুপাতটা এটাকে বলা হয় কোসাইন, সিও এসআইএনই, বা সংক্ষেপে সিওএস, কস বলা হয়, ঠিক আছে। তার সঙ্গে কোণের মানটা কোসাইন থিটা অথবা কস থিটা। তোমরা এটা ক্লাস 10-এ গিয়ে জানবে, ত্রিকোণমিতিতে রয়েছে যে কস থিটাটা কেন নেওয়া হচ্ছে এবং তার মানটা কীভাবে আসছে। তাহলে কস থিটা মানে তোমার হচ্ছে এই যে সরণ এবং বলের মধ্যে যে কোণ, সেই কৌণিক উপাংশের জন্য আমার কস থিটাটা নিতে হবে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, এই কস থিটার উপাংশটা নেওয়া হয়েছে। এবার দেখো এই থিটা মানে কি? থিটা মানে হচ্ছে যে কোনো মান হতে পারে। থিটা মিনস 0 ডিগ্রি হতে পারে, মানে এইখানে এই কোণটা 0 ডিগ্রি হতে পারে। এই থিটা হচ্ছে তোমার 30 ডিগ্রি হতে পারে। থিটার মান তোমার হতে পারে 60 ডিগ্রি হতে পারে। থিটা তোমার হচ্ছে 90 ডিগ্রি হতে পারে। থিটার সমান 180 ডিগ্রি হতে পারে। এগুলোর প্রত্যেকটা আবার কি আছে? এগুলোর প্রত্যেকটা একটা করে মান আছে। যখন 0 ডিগ্রি হবে তখন কস থিটার মান হয়ে যাবে কত? 1। যখন ধরো 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে কস 90 ডিগ্রি তখন মান হয়ে যাবে 0। এগুলো এরকম অনেকগুলো ভ্যালু আছে, তোমরা এগুলো উঁচু ক্লাস শিখবে, তবে জানার জন্য শুধু বললাম। তা হয়ে গেল। এরপরে দেখো আমরা চলে আসবো এককে, চলে আসবো একক। দেখো কার্যের একক, আমি এবার মুছে দিচ্ছি এটা। দেখো কার্যের একক, কার্য সমান কি দেখেছিলাম? ডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস, সরি এফ ইন্টু দেবো না, ডট দেবো, হ্যাঁ, কারণ দুটো ভেক্টর রাশি গুণ করলে যদি একটা স্কেলার রাশি পাই, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্রস চিহ্ন দেওয়া হয় না, ঠিক আছে। যখন দুটো ভেক্টর রাশি গুণ করে একটা ভেক্টর রাশি পাবো, সেক্ষেত্রে আমরা তখন কী দেবো? এখানে ক্রস চিহ্ন দেবো। এটা একটু ভুল হয়, অনেকে ভুল করে। তো এখানে দেখো এটা আমার সূত্র ছিল। আচ্ছা, তারপরে দেখো একক সিজিএসে যদি আমি একক জানতে চাই, তাহলে সিজিএস পদ্ধতির এককটা কি হচ্ছে? বলের একক ইন্টু সরণের একক। তাহলে বলের একক কি হয়? ডাইন, তার সঙ্গে হবে সরণ মানে কি? একটা দূরত্ব বোঝাচ্ছে, তার মানে এখানে সেমি, তাহলে ডাইন সেমি। ক্লিয়ার? যদি এসআইতে আমি একক বের করি তাহলে কি হবে? বলের একক হচ্ছে নিউটন ইন্টু মিটার। বোঝা গেল না? বোঝা গেল না? এগুলো হচ্ছে তোমার একক। এবং শুধু তাই নয়, তোমাদের আমি আরেকটু বলবো, এখানে বলার চেষ্টা করবো আর কি। এই যে ডাইন ইন্টু সেমি আছে কি না, এই ডাইন ইন্টু সেমি হচ্ছে সংক্ষেপে এর একটা নাম আছে, সেটার কাছে বলা হচ্ছে আর্ক। বলা কি বলা হয়? আর্ক বা ইআরজি। নিউটন ইন্টু মিটার, এটাকেও কিন্তু বলা হয় তোমার সংক্ষেপে বলা হচ্ছে জুল বলা হচ্ছে, অথবা জুল, JOULE, ঠিক আছে। তোমরা আবার করো না কিন্তু এগুলো ভুল, খুব সুন্দর করে এগুলো মনে রাখবে। তো এগুলো মনে রাখবো, হয়ে গেল। কার্য কাকে বলে আলোচনা করে দিয়েছি, কার্যের একক আমি বলে দিয়েছি।
কার্যের পরিমাপ মানে কিভাবে পরিমাপ করবে, এই যে ডব্লিউ সমান এফ ইন্টু এস, অর্থাৎ বল এবং সরণের গুণফলকে দ্বারা কার্যকে কি করা হয়, পরিমাপ করা হয়। খুব সহজ। তো দেখো প্রকারভেদ অর্থাৎ কার্য কত প্রকারের হতে পারে। তোমরা জানবে কার্য প্রধানত দুই ধরনের আমরা গণনা করি বা দুইভাবে আমরা কার্যকে হিসাব করি। একটাকে বলা হচ্ছে বলের দ্বারা কার্য, আরেক বা ধনাত্মক কার্য যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য। এবং এই যে বল এটা কোন বল, এইখানে সবচেয়ে বেশি ভুল হয় এবং ম্যাক্সিমাম ছেলেরা ভুল করে। যেটা এই বলটা হচ্ছে, এটা বল হচ্ছে অভিকর্ষীয় বল, ঠিক আছে, অভিকর্ষজ বল। কেন বলছি আমি আলোচনা করছি, তোমরা ঠিক বুঝতে হবে। আমার এখানে এই জিনিসটাই বলার জন্য এখানে আমি এই জিনিসটা আলোচনা করছি। ধরো বলের দ্বারা কার্য মানে কি, এরকম যে আমি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলাম, ওই বস্তুটা কী হলো, ওই বল যেদিকে প্রয়োগ করেছে অর্থাৎ বলের যে অভিমুখ যেদিকে, সেদিকেই বস্তুর কি হয়েছে, সরণ হয়েছে। যদি এইরকম ঘটনা করে যে হয়, তবে সেটাকে বলবো বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। যেমন ধরো তুমি ওপর থেকে এই বস্তুটাকে তুমি কি করলে, ছুঁড়ে নিচের দিকে ফেলে দিলে, এই বস্তুটা কি হচ্ছে, নিচের দিকে পড়ছে। তার মানে কি, বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে, সরণটাও নিচের দিকে হচ্ছে, ভাবো। আর তুমি বস্তুটাকে ছেড়ে দিয়েছো কি, কোন অভিমুখে বল প্রয়োগ করেছো, এই দিকে। তার মানে তোমার প্রযুক্ত বল কোন দিকে কাজ করছে, তোমার প্রযুক্ত বল একই দিকে কাজ করছে না, তার ভিত্তিতে বলবো না। যে কোনো বস্তু তুমি যে অভিমুখে বল প্রয়োগ করবে সেই দিকে বস্তুটি সরণ হবে। তাহলে এটা কিভাবে বলছি, ধনাত্মক কার্য কেন বলছি, এর বেসিসে বলছি না। বলবো কি, দেখো পৃথিবী যদি এটা পৃথিবী পৃষ্ঠ হয়, পৃথিবীর কিন্তু একটা আকর্ষণ বল আছে না। তাহলে পৃথিবীর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল এদিকে টানছে, তাই না। পৃথিবীর যে আকর্ষণ বল সেটা এদিকে টানছে পৃথিবীর আকর্ষণ বল, বা সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমার মুখ্য বিষয় নয়, এখন আমার মুখ্য বিষয় কিন্তু এইটা। যখন দেখব কোন একটা বস্তুকে কি করছে, মানে অভিকর্ষ বলের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর সরণ, অভিকর্ষ বলের টান যেদিকে আছে ওই অভিমুখে যদি কোনো একটা বস্তু কি হয়, পতনশীল হয়, তাহলে সেই কার্যকে বলা হবে আমরা বলবো বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। এখানে বলের দ্বারা কার্য মানে কোন বলের সাপেক্ষে বলা হচ্ছে, অভিকর্ষ বলের সাপেক্ষে। ক্লিয়ার। এবার দেখো যদি উল্টো কেসটা হয়, ধরো বা ঘটনা ঘটে যে ধরো তুমি একটা বস্তুকে ধরো পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপর দিকে ছুড়ে দিলে, একটা ঢেলকে ছুড়ে দিলে, একটা বল ছুড়ে দিলাম ওপর দিকে, এটা হতে পারে। তাহলে ধরো একটা বলকে আমি ওপর দিকে ছুড়ে দিলাম, এই বলটা ওপর দিকে উঠছে, এখান থেকে বলটা ছুড়ে দিয়েছি। তো বলটার সরণ কোন দিকে হচ্ছে বলো দেখি, সরণ হচ্ছে এইদিকে। দেখো সরণ কিন্তু উপর দিকে, তাই না। আর আমি কি অভিমুখে বল প্রয়োগ করেছি, একটা বলকে ছুটে দিচ্ছি, মানে আমার যে প্রযুক্ত বল সেটা কি, সেটা তো উপর দিকে, আমার যে প্রযুক্ত বল সেটা তো উপর দিকে হলো। তাহলে তুমি এবার বলবে যে স্যার এটা কেমন করে ঋণাত্মক কার্য হচ্ছে, দুটো তো একই অভিমুখে আছে, এটাও কি তাহলে ধনাত্মক না। আমি তো বলেছি না যে প্রযুক্ত বলের সাপেক্ষে নয়, কার সাপেক্ষে, অভিকর্ষ বলের সাপেক্ষে। এবার দেখো এই বস্তুটার যে অভিকর্ষ বল টান কোন দিকে কাজ করে, নিচের দিকে, অভিকর্ষ বল। তাহলে দেখো এইটা কিন্তু আমার মুখ্য বিষয় নয়, এর সাপেক্ষে বা এই বেসিসে করছি না। এই যে অভিকর্ষ বল, এটার সাপেক্ষে কিন্তু আমাকে কি করে কাউন্ট করতে হবে। তাহলে সরণ দেখো একদিকে আর অভিকর্ষ বলের অভিমুখ একদিকে, দুটো বিপরীত। সুতরাং এই কন্ডিশনে বা এই ক্ষেত্রে আমরা তখন বলবো যে কার্যটা সম্পূর্ণ হচ্ছে, সেই কার্যটা কিন্তু কি কার্য, বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য।
তোমরা যদি পরীক্ষায় লেখো প্রযুক্ত বল এবং সরণ বিপরীতমুখী, তাহলে কিন্তু শূন্য পাবে বা আমি 0 দেব। বুঝতে পারলে? কারণ প্রযুক্ত বল তোমরা দেখো এই দিকেও তো প্রযুক্ত বল, দেখো প্রযুক্ত বলকে উপরের দিকে ছুড়ে দিচ্ছে, মানে কি আমার প্রযুক্ত বল তো উপর দিকে, সরণটা তো উপর দিকে হচ্ছে, তাহলে তুমি তাহলে কেমন করে ঋণাত্মক বল বলবে এটাকে? কার সাপেক্ষে বলবে বলতে পারবে কি? আর আমি বলেছিলাম ধরো যে বলটা এক বলের অভিমুখ এবং সরণের অভিমুখ একই দিকে হলে সেটাকে আমরা তখন বলবো ধনাত্মক কার্য, যেটা অভিকর্ষ বলে। তাহলে এখানেও তো ধনাত্মক হয়ে যাচ্ছে সেই হিসেবে বলতে গেলে। অতএব এটা বাদ, এটা মুখ্য বিষয়, বলতে হবে আমাকে অভিকর্ষ বলের সাপেক্ষে। দ্যাট ইজ উদাহরণ যদি আমরা বলি, ধরো এই যে যেটা বললাম যে উপর থেকে একটা বলকে তুমি ছেড়ে দিলে বা কোনো ঢেল বস্তুকে তুমি ছেড়ে দিলে, সেটা নিচের দিকে পড়বে, তাহলে সরণটা নিচের দিকে হচ্ছে এবং অভিকর্ষ বলটাও নিচের দিকে একই অভিমুখে রয়েছে, সুতরাং এটা বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। ঠিক একটা বস্তুকে তুমি ভূপৃষ্ঠ থেকে উপর দিকে ছুড়ে দিলে বা একটা বস্তুকে উপর দিকে ঢেল মেলে উপর দিকে ছুড়ে দিলে, তাহলে বস্তুটা সরণ উপর দিকে আর অভিকর্ষ বলের টানের বল অভিমুখটা নিচের দিকে। সরণের অভিমুখ আর অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর বিপরীত দিকে হওয়ার জন্য যে বলটা হবে সেটা, যে কার্যটা আমি পাবো সেটা হচ্ছে ঋণাত্মক কার্য বা বলের বিরুদ্ধে কার্য। এটা আমার ভালো করে তোমার মুখস্থ হবে, মনে রাখবে, ঠিক আছে? তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এবার নতুন একটা বিষয় জানাবো বা বলবো আমি, কার্যহীন বল। কার্যহীন বলটা জিনিস কি? তোমরা এখন বলবে যে বল কোনো কাজ করে না, সেটাকে কার্যহীন বল বলে। অ্যাকচুয়ালি ওটাই বলবো যে কোনো বস্তুর উপর আমি বাহ্যিক বল প্রয়োগ করছি, ঠিক আছে, কিন্তু বাহ্যিক বল প্রয়োগ করার সত্ত্বেও বস্তুরই কোনো কি হচ্ছে না, সরণ হচ্ছে না। আই মিনস তোমরা জানো ডব্লিউ সমান কি হচ্ছে, F.S ছিল। তাহলে আমি বল তো আছে, বল তো প্রযুক্ত করছি, কিন্তু এটা যদি শূন্য হয়, এটা যদি না হয় মনে, তাহলে তো হবে না। তো কিন্তু অনেকে বলে কি, বস্তুটি যদি সরণ না হয় তাহলে কার্যহীন বল বলে, তার জন্য নয়। যে বল প্রয়োগ করা সত্ত্বেও ওই বলের দরুন বস্তুর কোনো কি হয় না, সরণ হয় না। যে বল বস্তুর ওপর প্রয়োগ করা সত্ত্বেও ওই বস্তুর কোনো কি হয় না, সরণ হয় না, সেই বলের দরুন যে কাজ আমরা পাই না, সুতরাং তখন ওই বলকে বলা হচ্ছে কার্যহীন বল, ওই বলকে। আর যদি কোনো বলের দরুন আমরা কোনো কাজ পাই, তাহলে ওই বলকে কার্যযুক্ত বল বলা হবে, ঠিক আছে, এরকম বিষয়টা। তো এখানে কার্যহীন বল ওটাই বলবো যে কোনো একটা বস্তুর ওপর যদি আমি বল প্রয়োগ করি, ওই বলের দরুন যদি বস্তুটার কোনো না সরণ হয় বা তাহলে সেই বলকে বলা হবে, সেই প্রযুক্ত বলটাকে বলা হবে কার্যহীন বল, অর্থাৎ ওই বলটা কোনো কাজ করতে সহায়তা করছে না। হলো দুটো ঘটনা, দুই ক্ষেত্রে এটা হয়। প্রথম ক্ষেত্রে লক্ষ্য করি, প্রথম ক্ষেত্রে ধরো এরকম হচ্ছে ঘটনাটা যে তুমি একটা বস্তুর মধ্যে কি করলে, এই বস্তুর এই বিন্দুতে F পরিমাণ বল প্রয়োগ করলে, ঠিক আছে, এবং বস্তুরা কোনো কিছু কি হলো না, সরণ হলো না, কোনো সরণ ঘটলো না। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, সেক্ষেত্রে আমি কাজ কি পাবো, F.S সমান F × 0 সমান 0, তাই না? তখন তাহলে সরণ যদি শূন্য হয় বা সরণ কি হয়, এক্ষেত্রে শূন্য হয়েছে, তখন এই প্রযুক্ত বলকে, প্রযুক্ত যে বল তাকে কি বলবো কার্যহীন বল, কার্যহীন বল, ঠিক আছে। তখন বলি এই ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে দেখো খুব সহজ, মনে করো তুমি অফিসে যাচ্ছ, একটা সুটকেস হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে একটা সুটকেস ধরো এরকম ঝুলিয়ে নিয়ে যাচ্ছ, তো সুটকেসটা ধরো তুমি এইভাবে করে বল প্রয়োগ করছো এর মধ্যে, মানে ঝুলিয়ে আছো, তো এখানে হাতে ধরে ঝুলিয়ে আছো, এবার তুমি হেঁটে যাচ্ছ, তার মানে কি বস্তুটা কী হচ্ছে, সরে যাচ্ছে এরকম করে, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ ধরে, তাহলে সুটকেসটা কী হচ্ছে, এখান থেকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। এখানে দেখো তোমার প্রযুক্ত বল কোন অভিমুখে রয়েছে, এই উলম্ব অভিমুখে, আর তোমার সরণটা কী হচ্ছে, অনুভূমিক অংশে রয়েছে। অর্থাৎ আমি যদি একটু এখানে ছবিটা আঁকি, তাহলে এরকম হচ্ছে না, এরকম হচ্ছে, এটা বল, এটা হচ্ছে সরণ, এরকম হচ্ছে। অর্থাৎ উলম্ব বরাবর বলের অভিমুখ আর অনুভূমিক বরাবর সরণের অভিমুখ, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, তাহলে বলো দেখি, 90 ডিগ্রি হবে। আর যখনই কোনো 90 ডিগ্রি হবে, আমি ওই আগের যে একটা সূত্র লিখেছিলাম তোমাকে, W সমান F cos থিটা .S ছিল না, সেখানে তুমি এখানে কি লিখবো, F cos 90 ডিগ্রি লিখবো, যেহেতু থিটার মান কত ডিগ্রি, এখানে থিটা কত ডিগ্রি,
থিটা সমান সমান 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে এফ কস থিটার জায়গায় এফ কস থিটার জায়গায় 90 ডিগ্রি লিখে সরণই থাকলো। কিন্তু 90 মান কত তোমাদের বলেছিলাম, কস 90 মান হচ্ছে 0 বা 0। সুতরাং এখানে বুঝতে পারছো টোটাল এফ যতই পরিমাণ হোক বা থাকুক, এস যতই থাকুক, পুরোটা মানের সঙ্গে 0 গুণ করলে আলটিমেটলি কত হয়? 0 হয়। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি বল প্রযুক্ত করছি, বল কিন্তু শুনে না, ভালো করে খেয়াল রাখবে, এফ নট ইকুয়ালস টু 0, এফ ইজ অ্যাক্টেড বাই এনি রিজিড বডি বাট ডিসপ্লেসমেন্ট ইজ 0। বাট এখানেও ঠিক, এখানে কিন্তু এফ নট ইকুয়ালস টু 0, এফ কিন্তু প্রযুক্ত আছে, কিন্তু এখানে তোমার এই যে কস থিটা যে উপাংশটা অর্থাৎ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য এক্ষেত্রে মানটা 0 হয়েছে, যার জন্য এটাকে আমরা বলবো কার্যহীন বল। এই বলটা এক্ষেত্রেও এই বলটা এক্ষেত্রে কিন্তু কোনো কাজ করতে সাহায্য করছে না বা কোনো কাজ দিতেই পারছে না আমাকে। দ্যাট ইজ ভেরি সিম্পল, খুব ইয়ে। কিন্তু তুমি একটা ভাবো দেখি, একটা জিনিস বলি, দেখো আরেকটা বিষয়, আরেকটা অ্যাঙ্গেলও ভাবা যেতে পারে এই দ্বিতীয় ক্ষেত্রের বিষয়টা। ধরো তুমি সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, তুমি সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছ এই পরিমাণ বল প্রয়োগ করে, এই বিন্দুতে ধরো এই পরিমাণ বল প্রয়োগ করে, এবং বস্তুটার সমান ধরো এই বরাবর। এবার ধরো তুমি প্রযুক্ত বলের কথা ভুলে যাও, বস্তুটার সরণ হচ্ছে এই বরাবর, আর ওই বস্তুর ওপর কিন্তু একটা অভিকর্ষ বল একটা কাজ করবে। কোন দিকে কাজ করবে? নিচের দিকে, অর্থাৎ বস্তুর ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। এক্ষেত্রেও কিন্তু এটা অভিকর্ষ বল। এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেখো? 90 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রেও কিন্তু তোমার অভিকর্ষ বল কাজ হচ্ছে, কিন্তু অভিকর্ষ বলের অভিমুখ এবং বস্তুর সরণের অভিমুখ পরস্পরের লম্ব হওয়ায় মাঝখানে 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। আর আমরা জানি cos 90 মান 0, সুতরাং পুরো ওয়ার্ক আমি কত পাচ্ছি? 0। সুতরাং এই যে বল, এই বলটাও কিন্তু আমার কোনো তোমার কি করছে না, কোনো কাজ ঘটাতে সাহায্য করছে না। একটু আমি বলবো, একটু আমি মিস করে গেলাম তোমাদের আগের যে চিত্রটা দিয়েছিলাম, সেই চিত্রটা কিন্তু আমার একটু ভুল হলো। এফ পরিমাণ বল ছিল আর এস ছিল সরণ। তো অ্যাকচুয়ালি এটা হবে অ্যাকুরেট উত্তর, এটাই হবে কার্যহীন বলের একটা উদাহরণ, এটাই বলবো। কেন এক্ষেত্রে যদি আমার কি হয়, আমি বলেছিলাম যে এফ পরিমাণ বলটা কি করছে? কোনো কাজ করছে না, বলা ভুল হলো আমার। এটা হবে অ্যাবসলিউটলি উত্তর। কেন? যদি এফ পরিমাণ বল কোনো কাজই না করে, তাহলে বাক্সটা ধীরে 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 এগিয়ে চলছে কেমন করে? অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কেমন? এমনিতে হেঁটে যেতে পারবো না বাক্সটা এই উঠলো চলে গেলো, তো যেতে পারবো না। তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে আমার বলটা কি করেছিল? কাজ করছিল। কিন্তু এক্ষেত্রে এই বলটা কোনো কাজ করছে না। আমি ওটা আগে দিলাম কেন? অনেক হয়তো তোমরা হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলবে, কিন্তু ওই জন্য আমি ওটা বলে দিলাম। বলার পর এটা বলছি যে অ্যাকুরেট উত্তর হবে এইটা, এটা নয়। কারণ যদি এই বলটা যদি কোনো কাজ নাই করতো, তাহলে এই সুটকেসটা তুমি বা তোমার বাবা বা যে কোনো ব্যক্তি হেঁটে হেঁটে নিয়ে চলে যাচ্ছে কেন? তাহলে এটা অবশ্যই কাজ করবে। এটার জন্য বল 0 হচ্ছে না, 0 হবে এটার জন্য, তাই না? ভালো করে একটু ভাববে। একটু তুমি ভাবছো যে হ্যাঁ মাস্টারমশাই বুঝে দিল, ওটা দিলাম কেন? ওটার সঙ্গে এটা কম্পেয়ার করার জন্য বোঝালাম তোমাদের। তুমি বলবে আসলে এক্ষেত্রে তো 0 হচ্ছে, এক্ষেত্রেও 0 হচ্ছে, কিন্তু এক্ষেত্রে যদি 0 হয় আমি মেনে নিলাম, এক্ষেত্রে 0 হচ্ছে, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু এক্ষেত্রে 0 হচ্ছে, এটার কোনো আমি কি পাচ্ছি না? ওয়ার্ক বা কাজ পাচ্ছি না। কিন্তু এক্ষেত্রে তো কাজ পাচ্ছি। কেন কাজ পাচ্ছি? কারণ এই যে আমি চেড়ে ধরে নিয়ে যাচ্ছ বা তুমি ধরে নিয়ে যাচ্ছ বাক্সটাকে, বাক্সটা সরে সরে যাচ্ছে, তো এক জায়গা থেকে যাচ্ছে, তার মানে কি ওই বলটা কাজ করছে তো, ঠিক আছে? তো ওই জন্য আমি দুটো উদাহরণ দিয়ে বললাম। তাহলে অ্যাবসলিউটলি হবে এটার সঙ্গে বলবে যে কোনো বস্তু যখন আমরা কি করি, সুটকেস হাতে ধরে নিয়ে যাই, তখন সুটকেসের যে সরণ এবং অভিকর্ষ যে বল, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য সেই বলটি কার্যহীন বলবে কাজ করে, বা এক্ষেত্রে কোনো কাজ পাওয়া যায় না। কিন্তু এক্ষেত্রে কিন্তু পাবো, ভালো করে বলছি, ঠিক আছে? কিছু বাস্তব উদাহরণ রয়েছে। ধরো সূর্য রয়েছে, সূর্যের চারপাশে ছোট্ট পৃথিবী কী করছে? ঘুরছে। একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, মাঝে সূর্য। তো সূর্য একটা উপবৃত্তাকার কক্ষপথে যখন পৃথিবী ঘুরছে, তখন প্রতি মুহূর্তে ওর যে ঘূর্ণনের যে অভিমুখটা কী হচ্ছে? বৃত্তের স্পর্শক বরাবর কি হয় অভিমুখটা। এবার দেখো, তাহলে পৃথিবী ধরো আমি কোনো একটা অবস্থানে পৃথিবীর ঘূর্ণনের অভিমুখ ধরলাম এই অভিমুখে, এবং পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী একটা বল কাজ করে, সেটা হচ্ছে মহাকর্ষ বল।
বা যেটাকে বলা হয় অভিকেন্দ্র বল, ঠিক আছে, এই বলের অভিমুখ যদি আমি কি ধরি, এই বরাবর ধরি, তাহলে এইদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। অর্থাৎ পৃথিবী সূর্যের মধ্যবর্তী মহাকর্ষ বল এবং পৃথিবীর যে তোমার সরণের অভিমুখ, এই দুটো বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার জন্য এক্ষেত্রেও কিন্তু cos 90 ডিগ্রির মান কত হবে? 0 ডিগ্রি হবে। সুতরাং এফ ইন্টু 0 ইন্টু এস, যে ডব্লিউ সমান এটা আলটিমেটলি কত হবে? 0 হবে। এটা তোমরা উদাহরণ দেখবে। তো এই অবধি এগুলো আছে। এবার দেখো ক্ষমতা। ক্ষমতা ইংরেজি হচ্ছে পাওয়ার, POWER। আমরা কিন্তু সবসময় বন্ধুদের মধ্যে বলি তোর পাওয়ার থেকে আমার পাওয়ার বেশি, তোর ক্ষমতা থেকে আমার ক্ষমতা বেশি, এগুলো সবসময় ব্যবহার করি। কিন্তু আমরা ভৌত বিজ্ঞানের ভাষায় কিন্তু আমরা একটু জানতে হবে যে পাওয়ার যদি বলি তো এটা পাওয়ারটা কি? ঘুষি মারা? হ্যাঁ, ওরকমই বিষয়টা, যে 1 সেকেন্ডে, এটা হিসাবটা এরকম আসবে যে 1 সেকেন্ড বা প্রতি সেকেন্ডে কাজ করার যা হার সেটাকে বলা হচ্ছে তোমার ক্ষমতা। অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি যে সময়ের সাপেক্ষে কাজ করাকে বলা হয় সেটা হচ্ছে কার্য। আর একটু ভালো করে ক্ষমতা বা একক সময়ে, এখানে টি সমান 1 ধরেছি, একক সময়ে যে পরিমাণ আমার কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার ক্ষমতা, ঠিক আছে। যেমন ধরো একটা ব্যক্তি 1 সেকেন্ডে 10টা ঘুষি মারতে পারে, ঠিক আছে। আর একটা ব্যক্তি, যদিও ঘুষি মারাটা অন্যায় আমি বলছি তো স্বীকার করছি, এক ব্যক্তি 1 সেকেন্ডে 10 বার ঘুষি মারতে পারে। আর আরেক ব্যক্তি কি করছে? 1 সেকেন্ডে 15টা ঘুষি মারতে পারে। তাহলে তুমি বুঝতে পারছো, ওটাও 1 সেকেন্ড, এরও 1 সেকেন্ড, এ 10টা ঘুষি মারে, এ 15টা ঘুষি, কার ক্ষমতা বেশি? আমার, নাকি আমি দ্বিতীয় ব্যক্তিটা। তো ঠিক আছে, ওরকম করে মানে 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ বেশি করতে পারে সেটা তার বেশি ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়, কৃত কার্য মানে ডব্লু সমান টি, অর্থাৎ পি সমান W/T। এখান থেকে অনেক কিছু ক্যালকুলেশন করা যেতে পারে, বা ডব্লু সমান পি ইন্টু টি, এটাও হয়। বা কার্য এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন পাওয়ার অ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ, W=P/T। এবার দেখো কার্যের একক দু ধরনের আছে, একটা হচ্ছে পরম একক। পরম একক কি? এখান থেকে আমরা পেয়ে যাব যে কৃতকার্যের একক হচ্ছে আর, তোমরা দেখেছিলে এর আগে, আর সময়ের একক সেকেন্ড, তাহলে আর পার সেকেন্ড হয়ে গেল সিজিএস পদ্ধতিতে। আর জুল, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এটা লিখিনি আমি। এসআই পদ্ধতি হচ্ছে কার্যের একক জুল আর সেকেন্ড, তো জুল পার সেকেন্ড, বা আরেকটা আছে বলা হয় সেটা ওয়াট, WA/T, ঠিক আছে, এসআই পদ্ধতিতে। এছাড়া একটা ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, কিলোওয়াট, এগুলো ব্যবহার করা হয়। আরেকটা তোমরা দেখবে এপিএস পদ্ধতিতে একটা ব্যবহারিক একক আছে ক্ষমতার, সেটা হচ্ছে এইচপি বা হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলা হয়, ঠিক আছে। এই অশ্ব ক্ষমতা কি? যে মানে 550 ফুট পাউন্ড ভরের কোনো বস্তুকে যদি আমরা তোমার 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে তোমার 1 ফুট যদি উঠাতে, মানে আমি একটু বলছি, 550 পাউন্ড ভরের কোনো একটা বস্তুকে, ঠিক আছে, যদি আমরা কি করি 1 সেকেন্ডে 1 ফুট উপরে উঠাতে পারি, তবে সেটাকে বলবো আমরা 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। আবার বলছি, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে, অভিকর্ষের বিপরীতে 1 ফুট ওপরে ওঠাতে যে পরিমাণ কাজ আমরা করি সেটাকে বলা হচ্ছে 1 অশ্ব ক্ষমতা, ঠিক আছে। 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। কিভাবে আসে 1 অশ্ব ক্ষমতা সমান 446 ওয়াট? এটা তোমরা হোমওয়ার্ক থাকবে। 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট কিভাবে আসছে এই সম্পর্কটা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা নির্ণয় করে দেখবে। তো আজকের ভিডিও এই অবধি। আরেকটু বলি যে তোমাদের ধরো এর আগে যেটা বলেছিলাম আমি, যেমন ডাইন, ডাইন বলতে কি বলছে এগুলো একটু দেখবে, ঠিক আছে। 1 নিউটন কাকে বলে এটা একটু দেখবে। তারপরে আরেকটা রয়েছে তোমার 1 ওয়াট কাকে বলে, এগুলো পুরোপুরি সংজ্ঞাগুলো তোমরা একটু মনে রাখবে বা জেনে রাখবে। তারপর আরও রয়েছে, আমি একটু হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়ে দিই। ধরো 1 জুল আছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে 1 JOULE,
1 জুল বলতে কি বোঝো? তো আরেকটা হচ্ছে যে 1 ERG। তো এগুলো তোমরা একটু মনে রাখবে বা সংখ্যাগুলো একটু জেনে রাখবে, এবং এদের মধ্যে একটা সম্পর্ক আছে, আর এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? তো তোমরা জানো 1 জুল, JOULE, 1 জুল সমান কি জানি, 1 নিউটন ইন্টু 1 মিটার, এটা আমরা জানি, ঠিক আছে? তো তো 1 নিউটন মানে কি 10⁵ ডাইন, DYNE, ডাইনি না কিন্তু। আর 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এবার এই দুটোকে গুণ করলে তোমার 10⁷ ডাইন ইন্টু সেমি সমান সমান, এই ডাইন সেমি মানে হচ্ছে তোমার আর ERG। এটা হচ্ছে রিলেশন, 1 জুল সমান কত, আর 1 জুল সমান 10⁷। আর কীভাবে আসছে দেখিয়ে দিলাম। বাই, আজকে এই অবধি, দেখাবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে আর ভালো করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ তোমাদের।